আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। স্বাগত জানাচ্ছি আমাদের ক্লাস 9-10 এর বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ এর চ্যাপ্টার 3 এর সেকেন্ড ক্লাসে। ফার্স্ট ক্লাসে কিন্তু নিশ্চয়ই তোমাদের মনে আছে আমরা কি কি পড়েছি, তাই না? মনে যদি না থাকে আমি একবার তোমাদের স্মরণ করিয়ে দেই। আমরা কিন্তু 3.1 এ অর্থাৎ ফার্স্ট ক্লাসে আমরা পড়েছিলাম বিভিন্ন গ্রহ উপগ্রহ। এর অর্থ হচ্ছে কি সৌরজগতের আমরা গ্রহ উপগ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, সূর্য, 8টা গ্রহ সম্পর্কে বিভিন্ন তথ্য, পৃথিবীর কেন জীব বসবাসের উপযোগী বা অন্যান্য গ্রহ, শুক্র কেন নয়, মঙ্গল কেন নয়, বৃহস্পতি কেন নয়, সবগুলো আমরা পড়েছি। পাশাপাশি আমরা দেখেছি কোন গ্রহের কতগুলো উপগ্রহ রয়েছে, কি কি উপগ্রহ, কয়েকটা নামও আমরা দেখেছি। এর পাশাপাশি আমরা লক্ষ্য করেছি কি আমাদের পৃথিবীর ভূ অভ্যন্তরের গঠনটা কিভাবে, কোন জায়গা থেকে অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, তার দুটো অংশ, সকল কিছু আমরা কিন্তু সেখানে মনোযোগ দিয়ে আমরা সেটা বুঝেছি। এবং কেউ যদি তোমরা না ক্লাস করে থাকো অবশ্যই ফার্স্ট ক্লাসটা করবা, কারণ এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ভবিষ্যতের জ্ঞানের জন্য, প্লাস এই পরীক্ষা সামনে যেটি তোমাদের আসছে, স্কুলের পরীক্ষা বলো বা এসএসসি বলো, সেটি কিন্তু তোমাদের পাস করার জন্য বা ভালো নাম্বার পেয়ে প্লাস পাওয়ার জন্য খুবই উপযোগী হবে। চলো আজকে আমরা যে জিনিসটা পড়বো চ্যাপ্টার 3.2, যেটি হচ্ছে যে বিশ্বের বিভিন্ন স্থানের সময় নির্ণয় পদ্ধতি। এই সব চ্যাপ্টারটা বা এই অংশটা এই অধ্যায়ের পড়ার জন্য আমি শুরুতেই একবার বলেছিলাম যে কল্পনীয়, সব কল্পনার মধ্যে, এটার কোনো বাস্তবে এক্সিস্টেন্ট খুব কম নাই, ঠিক আছে? কারণ দ্রাঘিমা রেখা, অক্ষরেখা, নিরক্ষরেখা এগুলো কই থেকে কই গেছে, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, এগুলো কেমন করে হয়েছে, কেন হয়েছে, কতটা দূরে, এগুলো আসলে তোমাদেরকে মানে বাস্তবে কেউ দেখতে চাও সম্ভব নয়। তো কল্পনার মধ্যে আমরা যাব, কল্পনার মধ্যে পড়বো, কিন্তু আমরা বুঝে পড়বো, কারণ আমাদের এটা পরীক্ষায় আসবে, ঠিক আছে? তো চলো আমরা ক্লাসটি শুরু করি। আমি তোমাদের সাথে বরাবর মতোই আছি, নাজমুল করিম অর্ণ, পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আইন বিভাগে, এবং আমার কলেজ ছিল নটরডেম কলেজ। তো চলো শুরু করা যাক। পৃথিবীর মানচিত্রে কোন স্থানের অবস্থান নির্ণয়ের জন্য পূর্ব পশ্চিমে এবং উত্তর দক্ষিণে কতগুলো কাল্পনিক রেখা অঙ্কন করা হয়? দেখো কি বলেছে, কাল্পনিক রেখা, তাই না? এই যে কাল্পনিক রেখা অঙ্কন করা হয়, যেটা বললাম কল্পনা। তো কাল্পনিক রেখা অঙ্কন করা হয় যেগুলোকে যথাক্রমে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা বলা হচ্ছে। তাহলে অক্ষরেখা কোনটা? অক্ষরেখা দেখতেছি পূর্ব পশ্চিমে। ধরো যে ফরসে এটা যদি আমাদের গ্লোব হয় পৃথিবী, তাহলে এটা হচ্ছে আমার কি উত্তর, এটা হচ্ছে আমার দক্ষিণ, নর্থ সাউথ, এটা হচ্ছে আমার ইস্ট, এটা হচ্ছে আমার ওয়েস্ট, রাইট? সো হাতের ডান দিকটা কিন্তু তোমার ইস্ট হয়, রাইট? সেই অনুযায়ী দেখবা। তো এখান থেকে যদি আমরা বলি পূর্ব পশ্চিম, পূর্ব থেকে পশ্চিমে যে রেখাগুলো যাচ্ছে এগুলাকে বলা হচ্ছে অক্ষরেখা, আর উত্তর থেকে দক্ষিণে যে রেখাগুলো নামছে সেগুলোকে বলা হচ্ছে কি আমার দ্রাঘিমা রেখা, ঠিক আছে? কোন স্থানের অবস্থান অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সাহায্যে জানা যায়। এখন আমাদের যেহেতু এটা কোন স্থানের অবস্থান জানার বা স্থানীয় সময় জানার একটা অংশ বা চ্যাপ্টার পড়ছি, তো আমরা দেখতে পাচ্ছি অক্ষরেখা, দ্রাঘিমা রেখার সাহায্যে সেগুলো কিন্তু জানা যাবে। দ্রাঘিমার অবস্থান থেকে কোন স্থানের সময় জানা যায়, অক্ষরেখার সাহায্যে যেমন নিরক্ষরেখা থেকে উত্তর দক্ষিণ অবস্থান জানা যায়, তেমনি মূল মধ্যরেখা থেকে পূর্ব পশ্চিমে অবস্থান জানার জন্য মধ্যরেখা বা দ্রাঘিমা রেখা ব্যবহার করা হয়। ওকে, মূল মধ্যরেখা এই জিনিসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা একটু পরেই দেখবো জিনিসটা। ভূপৃষ্ঠকে সমতল মনে হলেও পৃথিবী প্রকৃতপক্ষে অভিগত গোলক। ওকে, পৃথিবীকে আমরা অনেক সময় বলি কি যে কমলা লেবুর মতো চ্যাপ্টা, পৃথিবী কিন্তু পুরোপুরি গোল না, ঠিক আছে? এই জিনিসটা কি বলছে, অভিগত গোলক, দাগায় রাখবা জিনিসটা। তাই পৃথিবী গোলাকার বলে মূল মধ্যরেখা থেকে দূরত্ব কৌণিক মাপে প্রকাশ করা সুবিধাজনক। ওকে, পরবর্তীতে যাব। অক্ষ, অক্ষরেখা, নিরক্ষরেখা, দ্রাঘিমা রেখা, মূল মধ্যরেখা সবগুলো সম্পর্কে আমরা একটা আইডিয়া নিব। ওকে, সো যাই। দেখো পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে বলা হচ্ছে অক্ষ। এই অক্ষের উত্তর প্রান্তকে বলা হচ্ছে উত্তর মেরু, দক্ষিণ প্রান্তকে বলা হচ্ছে কি দক্ষিণ মেরু। লাইনগুলো দাগাবা কিন্তু ভাইয়া। পৃথিবীর মানচিত্রে কোন স্থানের অবস্থান নির্ণয়ের জন্য পূর্ব পশ্চিমে কতগুলো কাল্পনিক রেখা আঁকা হয়। কি কোথায়? পূর্ব থেকে পশ্চিমে। সেগুলোকে কি বলে? অক্ষরেখা বলে। সেগুলোকে কি বলা হচ্ছে? অক্ষরেখা। দুই মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে যে রেখা কল্পনা করা যায় তাকে বলা হয় নিরক্ষরেখা বা বিষুব রেখা। দুই মেরু থেকে সমান দূরত্ব দেবে, সমান দূরত্বে পূর্ব থেকে পশ্চিমে যেটা বেষ্টন করে রেখা যাবে, অর্থাৎ এই যে পূর্ব থেকে পশ্চিমে যে রেখাটা যাবে সেটাকেই বলা হচ্ছে নিরক্ষ বা বিষুব রেখা। এই যে এর সেকেন্ড নামটা মনে রাখবেন সবাই, ঠিক আছে? পৃথিবী গোলাকার আকৃতির জন্য রেখা কি বৃত্তকার, তাই এই রেখাকে নিরক্ষ বৃত্তও কিন্তু বলা হচ্ছে। যেহেতু পৃথিবী গোলাকার এই জন্য বৃত্তাকার রেখা নিরক্ষ বৃত্ত কিন্তু বলা হয়। নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ সমান দুই ভাগে ভাগ করে নিরক্ষরেখার উত্তর দিকের পৃথিবীর অর্ধেককে বলা হচ্ছে উত্তর গোলার্ধ, দক্ষিণ দিকের অর্ধেককে বলা হচ্ছে দক্ষিণ গোলার্ধ, ঠিক আছে?
নিরক্ষরেখার সাহায্যে উত্তর ও দক্ষিণ গোলার্ধের কোন স্থানের কৌণিক দূরত্ব নির্ণয় করা হয়। ওকে, পৃথিবীর মোট বৃত্তের ব্যাসার্ধের বৃত্তের মোট পরিধি কত? 360 ডিগ্রি। যেমন দেখো সার্কেল আমরা যদি বানাই, ব্যাসার্ধ কত হয়, পরিধি কত হয়? 360 ডিগ্রি, আমরা সকলেই জানি। এই পরিধির কোণকে ডিগ্রি থেকে মিনিট দিয়ে সেকেন্ড দিয়ে বিভক্ত করা হয়। মাথায় রাখতে হবে কিন্তু যে কোনটা কি। আমি যদি কিছুক্ষণ পর ক্লাসে লিখি যে এইটা, তাহলে এটার মানে কি বলবা? 12 ডিগ্রি। আমি যদি কিছুক্ষণ পর লিখি যে এইটা মানে কি 3 মিনিট, আবার যদি লিখি যে ধরো 45 দিয়ে এভাবে ডবল দুটো দাগ দিলাম, কি হবে? 45 সেকেন্ড। ওকে, নিরক্ষরেখা থেকে প্রত্যেক মেরুর কৌণিক দূরত্ব কত? কৌণিক দূরত্ব হচ্ছে 90 ডিগ্রি। অক্ষরেখাগুলো পূর্ব পশ্চিমে বিস্তৃত এবং পরস্পর সমান্তরাল। এ কারণে প্রত্যেকটি অক্ষরেখাকে কি বলা হচ্ছে? সমঅক্ষরেখাও বলা হয়। প্রত্যেক অক্ষরেখা কি একটা পূর্ণবৃত্ত। প্রত্যেক রেখা হচ্ছে অক্ষরেখা একটা পূর্ণবৃত্ত। বিখ্যাত অক্ষরেখাগুলো কি কি দেখো, এগুলো আমরা পাবো 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে কর্কটক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে কি মকরক্রান্তি রেখা, এবং 66.5 ডিগ্রি উত্তরে উপরে কি থাকবে? সুমেরু। আবার 23.5 ডিগ্রি উত্তর দক্ষিণ মানে আমরা দেখাবো যেটা নিচে, সেটা থাকছে কি? কুমেরু। ঠিক আছে, সো নিরক্ষরেখা উত্তর বা দক্ষিণে অবস্থিত কোন স্থানের কৌণিক দূরত্বকে ওই স্থানের কি বলা হচ্ছে? অক্ষাংশ বলা হচ্ছে। তাহলে অক্ষাংশ কাকে বলে? অক্ষাংশ বলে নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোন স্থানের কৌণিক দূরত্বকে কি বলা হচ্ছে? অক্ষাংশ। কৌণিক দূরত্ব মাথায় রাখতে হবে। সর্বোচ্চ অক্ষাংশ কত? 90 ডিগ্রি। কোন স্থানের অবস্থান জানার জন্য স্থানটি নিরক্ষরেখার কত উত্তরে বা দক্ষিণে এবং মূল মধ্যরেখার কত পূর্বে বা পশ্চিমে তা জানা প্রয়োজন। একই অক্ষরেখা অবস্থিত সকল স্থানের অক্ষাংশ কি বলছে? 1 বলেছে। ঠিক আছে, দেখো এখানে একটা ফ্যাক্ট যে 0 থেকে 30 সেটা হবে কি? নিম্ন অক্ষাংশ। 0 থেকে 30 ডিগ্রি নিম্ন অক্ষাংশ। 30 থেকে 60 ডিগ্রি কি বলা হচ্ছে? মধ্য অক্ষাংশ। 60 থেকে 90 ডিগ্রি পর্যন্ত বলা হচ্ছে কি? উচ্চ অক্ষাংশ। তো আমরা দেখতে পাচ্ছি যে 0 থেকে 30 ডিগ্রি নিম্ন অক্ষাংশ, 30 থেকে 60 ডিগ্রি মধ্য, এবং 60 থেকে 90 কি হচ্ছে? সেটা উচ্চ অক্ষাংশ। ঠিক আছে, ওকে। পরবর্তী চলে যাব আমরা দ্রাঘিমা রেখা। দেখো দ্রাঘিমা রেখাকে বলা হচ্ছে নিরক্ষরেখাকে ডিগ্রি মিনিট সেকেন্ড এই সাথে ভাগ করে প্রত্যেক ভাগের উপর দিয়ে উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাগুলো কল্পনা করা হয় তাকে কি বলা হচ্ছে? দ্রাঘিমা। তাহলে উত্তর থেকে দক্ষিণ, ভাই মাথায় রাখবা কোন স্থানগুলো, দিকগুলো মনে রাখলেই কিন্তু তোমার সংজ্ঞাটা চলে আসবে যে উত্তর থেকে দক্ষিণে দ্রাঘিমা রেখা গেল। দ্রাঘিমা রেখাকে মধ্য রেখাও বলা হচ্ছে, বাট একটা কারেকশন ভাই, সেটা কি? মূল মধ্য রেখা কিন্তু না, বলা হচ্ছে কি? মধ্য রেখা। ঠিক আছে, দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্ত এবং সমান্তরাল নয়। প্রত্যেকটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। সর্বোচ্চ দ্রাঘিমা কত হয়? 180 ডিগ্রি। সর্বোচ্চ দ্রাঘিমা 180। আচ্ছা, পৃথিবীর মোট ব্যাসার্ধের পরিধি কত বলেছিলাম? বলতে পারবা তোমরা? অবশ্যই পারবা, তাই না? শর্টে কত কত বলেছিলাম? 360 ডিগ্রি, মাথায় আছে। আর সর্বোচ্চ দ্রাঘিমা কত হতে পারে? 180 ডিগ্রি। মধ্যরেখাগুলো যে কোনো একটিকে নির্দিষ্ট মধ্যরেখা ধরে এই রেখা থেকে অন্যান্য মধ্যরেখার কৌণিক দূরত্ব মাপা হয়। দ্রাঘিমার সাহায্যে স্থানীয় সময় নির্ণয় করা যায়। কিসের সাহায্যে ভাইয়া? দ্রাঘিমার সাহায্যে। কারণ আমরা দেখলাম শুরুতেই ডিগ্রি মিনিট সেকেন্ডে ভাগ করে, তাহলে অবশ্যই এটার সাথে সময়ের একটা সম্পর্ক থাকবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এই যে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, চিত্রটা অনেকের মাথায় প্রশ্ন আসে যে ভাইয়া এই চিত্রটা কি? আমি তো প্রচুর ভয় পাচ্ছি, ঠিক আছে, আমি প্রচুর স্ক্যার্ড হচ্ছি, স্ক্যারি একটা চিত্র ভাইয়া, এই সেই হ্যান ত্যান। ভাই কিছুই না, সেগুলা ভীত হওয়ার কোনো দরকার নেই। তোমাদেরকে এখন আমি সুন্দর করে চিত্রটা আঁকাই দিব। তোমরা কি করবা? একটা খাতা বের করো, খাতা বের করে আমার সাথে সাথে চিত্রটা আঁকো, বিশ্লেষণ করে ভেঙে ভেঙে চিত্রটা আঁকাই দিব তোমাদেরকে। দেখবা তোমরাও কিন্তু খুব ভালোভাবে চিত্রটা বুঝতে পারবা। পাশাপাশি তোমরা কি করবা? চিত্রটা বোঝার পর নিজেরাই চিত্রটা আঁকতে পারবা, অন্যকেও বুঝাইতে পারবা। ঠিক আছে, তো চলো আমরা চিত্রটা এখন আঁকবো। ঠিক আছে, ওকে। এই যে আমাদের চিত্র আঁকার জন্য আসলাম, আমরা একটা পেজ নিলাম। সো এইটা মোটামুটি একটা বৃত্ত, মনে করি বৃত্ত হয়েছে না? সুন্দর বৃত্ত হয়েছে কিন্তু। ঠিক আছে ভাই, কথা বলার দরকার নেই কিন্তু ভাই, হয় নাই। আচ্ছা ঠিক আছে, হয় নাই বুঝতেছি, কিন্তু হয়েছে, কাজ চলবে। ওকে, সো আমরা এটাতে দেখবো বৃত্তটাতে প্রথমে আমরা দিক নির্ণয় করব ফার্স্ট অফ অল। ওকে, সো এইটাতে কি হচ্ছে আমাদের? নর্থ। নর্থ মানে কি? নর্থ মানে হচ্ছে উত্তর, তাই না? আমরা জানি এটা উত্তর দিক। তার বিপরীতটা কি হবে? সাউথ, দ্যাটস মিন দক্ষিণ দিক। আমার সাথে সাথে তোমরাও করো, কিন্তু তোমাদের জন্য এটা খুবই কিন্তু কার্যকর। তাহলে একটা উত্তর দিক, একটা হচ্ছে দক্ষিণ দিক। তাহলে এটা আমরা দেখছি কি, এটা কি হবে আমাদের? ইস্ট। ইস্ট মানে কি? পূর্ব, তাই না? আবার পরবর্তী দেখছি ওয়েস্ট, দ্যাটস মিন পশ্চিম। ঠিক আছে, ওকে।
এখন আমরা যেটা করব সেটা হলো এই যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমরা সবকিছু পেলাম, পাওয়ার পর আমরা এখন যে মূল কাজটা করব এটার কেন্দ্রটা আমরা বের করব। ধরলাম এটা হচ্ছে আমাদের কেন্দ্র, ধরি, ঠিক আছে, যেটার 360 ডিগ্রি আমাদের ব্যাসার্ধ পরিধিটা, ঠিক আছে, 360 ডিগ্রি। এখন কেন্দ্রটা দিয়ে আমরা একটা রেখা আঁকবো, সেটার নাম হচ্ছে কেন্দ্র বরাবর, সেটা হচ্ছে কি মূল মধ্য রেখা। এই রেখাটার নাম কি বলবো আমরা ভাইয়াপুরা? সেটা হচ্ছে মূল মধ্য রেখা। ঠিক আছে, আমি জিনিসটা লিখে দেই, মূল মধ্য রেখা। ঠিক আছে, মূল মধ্য রেখা। ওকে, পরবর্তীতে এখন আমরা যাব নিরক্ষরেখা আঁকবো। আমরা নিরক্ষরেখার সংজ্ঞা কিন্তু পড়লাম কি, যে পূর্ব থেকে পশ্চিমে দুই সমান দূরত্ব অবলম্বন করে দুই রেখা থেকে বা দুই মেরু থেকে পূর্ব থেকে পশ্চিমে যে রেখা কল্পনা করা হয় তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে নিরক্ষরেখা। তাকে বলা হচ্ছে কি? নিরক্ষরেখা। ঠিক আছে, তো আমি এই জিনিসটা আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের জন্য, মিশাই, এটা হচ্ছে ইস্ট লিখলাম। আচ্ছা, সো এখানে আমরা কিছু পয়েন্ট আউট করব, অবশ্যই তোমাদেরকে সেগুলো লিখতে হবে কিন্তু ভালো করার জন্য। যদি পরীক্ষায় ভালো করতে চাও তাহলে লিখতে হবে। তো আমরা চলো লিখি। তো আমরা কি লিখলাম প্রথমে? যে পূর্ব থেকে পশ্চিম, পূর্ব থেকে পশ্চিম সমান দূরত্ব, পূর্ব থেকে পশ্চিম সমান দূরত্ব যেটার, তাকে কি বলতেছি আমরা? নিরক্ষরেখা বা বিষুব রেখা। নিরক্ষরেখা বা বিষুব রেখা, মাথায় আছে তো? ওকে, পরে 2 নম্বরে আমরা যাব। 2 নম্বরে গিয়ে দেখব যে আচ্ছা এই কেন্দ্রটা একটু কিছু লেখা উচিত। আমরা দিতে পারি যে পৃথিবীর পরিধি কত, ব্যাসার্ধের পরিধি কত? আমরা সকলেই জানি 360 ডিগ্রি। ঠিক আছে, পরবর্তীতে দেখব আমরা, পরবর্তীতে হচ্ছে যে উত্তর থেকে দক্ষিণে, লক্ষ্য করি উত্তর থেকে দক্ষিণে যে রেখাগুলো কল্পনা করা হয় বা অঙ্কন করা হয়, ঠিক আছে, উত্তর থেকে দক্ষিণে তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে দ্রাঘিমা রেখা। আমি শুধুমাত্র লিখতেছি পুরো উত্তর থেকে দক্ষিণ, আমি শুধু উত্তর থেকে দক্ষিণ লিখতেছি কারণ এগুলোর সংজ্ঞা তোমরা তো দিতেই পারবা, এগুলোর যে সংজ্ঞাগুলা তোমরা দিতেই পারবা, তাই না? যে দ্রাঘিমা কোনটাকে বলতেছে, ই কোনটাকে বলতেছে। উত্তর থেকে দক্ষিণে আসতেছে আমাদের কি দ্রাঘিমা রেখা গেল। পরে দেখবো যে আমাদের চিত্রটা তো কিরকম ছিল, ঘিচিমিচি ঘিচিমিচি ছিল না? দেখো তাহলে আবার দেখছি পূর্ব থেকে পশ্চিমে যে রেখা কল্পনা করা হচ্ছে তাকে কি বলা হচ্ছে বলো দেখি তোমরা? পূর্ব থেকে পশ্চিমে তাকে বলা হয় অক্ষরেখা। দেখো আমি এখানে লিখে দিচ্ছি, পূর্ব থেকে পশ্চিম, পূর্ব থেকে পশ্চিমে যে রেখা কল্পনা করা হয় তাকে বলা হচ্ছে অক্ষরেখা। ঠিক আছে, তারপরে চলে যাব 5 নম্বরে। কি দেওয়া যায় আমাদের তথ্য? 5 নম্বর তথ্য দাও। চিত্রটা কিন্তু আমাদের অনেকটাই হয়ে গেছে, ঠিক আছে, চিত্রটা আমাদের কিন্তু হয়ে গেছে, কিন্তু এখানে আরো কিছু তথ্য রয়েছিল। সেই তথ্যগুলো কি? যেমন দেখো এটাকে কি বলতেছি? এটাকে বলতেছি কেন্দ্র। তারপরে এটা হচ্ছে আমাদের নিরক্ষরেখা। এই যে নিরক্ষরেখা আমরা চোখের মতো একটা আঁকলাম পূর্ব থেকে পশ্চিমে গেল। এখন মূল নিরক্ষরেখার উপরে, কত উপরে? আচ্ছা, মূল নিরক্ষরেখার উপর অংশ কি বলতেছে? এই যে অংশটাকে, এটাকে বলা হচ্ছে উত্তর গোলার্ধ। কি বলা হচ্ছে ভাইয়া বলো দেখি? এটাকে বলা হচ্ছে উত্তর গোলার্ধ। এটা অবশ্যই মাথায় রাখতে হবে কিন্তু, কেমন? এটাকে বলা হচ্ছে উত্তর গোলার্ধ। আর নিরক্ষরেখার নিচের অংশকে কি বলা হচ্ছে? নিচের অংশকে বলা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। কি বলা হচ্ছে নিচের অংশকে? দক্ষিণ গোলার্ধ। কেমন? এখন আমরা দেখব যে কিছু আমাদের আরো তথ্য রয়েছে, যে নিরক্ষরেখার 23.5 ডিগ্রি উত্তরে, নিরক্ষরেখার 23.5 ডিগ্রি উত্তরে যে রেখা কল্পনা করা হয় তাকে কি বলা হচ্ছে বলতে পারবা তোমরা? তাকে বলা হচ্ছে কি, যে আমাদের কর্কট ক্রান্তি রেখা। তাকে কি বলা হচ্ছে? কর্কট ক্রান্তি রেখা। দেখো একদম পুরা তোমরা এই নোটটা করে নাও, ঠিক আছে, কর্কট ক্রান্তি রেখা নোটটা করে নাও, খুবই কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে 23.5 ডিগ্রি উত্তরে কি বলা হচ্ছে? কর্কট ক্রান্তি। এখন আমাদের আরেকটা জিনিস দেখেছি, 66.5 ডিগ্রি, কত? 66.5, মনে করো এটা 23.5 ডিগ্রি গেল এখানে,
ধরলাম 23.5, তার উপরে কত হবে 66.5 ডিগ্রি উত্তর। উত্তরে কি আসবে? 66.5 ডিগ্রি উত্তরে আমাদের আসবে সুমেরু বৃত্ত। কি আসবে? সুমেরু বৃত্ত। সুমেরু বৃত্ত এটা কত হবে? 66.5 ডিগ্রি। আচ্ছা ভাইয়া 23.5 ডিগ্রি উত্তরে উপরে যদি তোমার কর্কটক্রান্তি রেখা হয়, তাহলে তার ঠিক 23.5 ডিগ্রি নিচে কি আসবে বলো দেখি? 23.5 ডিগ্রি নিচে আসবে আমাদের কি? মকরক্রান্তি রেখা। 23.5 ডিগ্রি নিচে না বললে আমি তোমাদেরকে বলি 23.5 ডিগ্রি দক্ষিণ। তাহলে আমরা নোট ডাউন করি 23.5 ডিগ্রি দক্ষিণ, যেটা এই দক্ষিণে আসবে আমাদের মকরক্রান্তি রেখা। ঠিক আছে, কর্কটক্রান্তি তো আমরা পেলাম, তাহলে 23.5 ডিগ্রি দক্ষিণে মানে নিচে কি আসতেছে? মকরক্রান্তি রেখা আসতেছে। ওকে, পরবর্তী চলে যাব 66.5 ডিগ্রি উত্তরে আমরা কি দেখছি? সুমেরু। 66.5 ডিগ্রি দক্ষিণে। আচ্ছা, উপরে কি সুমেরু মানে ভালো, উপর অংশ আমরা সবসময় কি ভালোই বলি, তাই না? যে সুমন বা সুখবর, উপর ভালো জিনিস, তাই না? এখন নিচে যদি আমরা আসি, নিচে মানে কি? খারাপ কিছু আসতেছে না, ডাউন হয়ে যাচ্ছে বিষয়টা। তাহলে এরকম যদি হয় তাহলে কি হবে? সেটা কুমেরু বা কু একটা কি আসবে? তাহলে 66.5 ডিগ্রি দক্ষিণ মানে নিচে আসতেছে কি? কুমেরু বৃত্ত। কি আসতেছে? কুমেরু বৃত্ত। ঠিক আছে, তাহলে সুমেরু আর কুমেরু আমরা কিন্তু দেখলাম বিষয়টা। ওকে, এখন আমাদের যে কাজটা থাকতেছে যে আমাদের মোটামুটি কিন্তু একটা তথ্য কিন্তু লেখা হয়ে গেছে। এখন আমরা যদি চিত্রটা বইয়ের মতো করতে চাই, ভাইয়া বইয়ের মতো হইলো না, করেন। এই যে করতেছি, দেখো বইয়ের মতো যদি করতে চাই তাহলে কি? এই যে দেখো বইয়ের মতো কি হয়েছে চিত্রটা? অবশ্যই হয়েছে, বইয়ের মতোই কিন্তু হয়ে গেছে। এবং আমরা এখানে কিছু তথ্য লিখেছি, তোমরা চাইলে স্ক্রিনশট করে নিয়ে রাখতে পারো, বা পরবর্তীতে আমি চেষ্টা করবো গ্রুপে একটা হ্যান্ড নোট দিয়ে দেওয়ার, এরকম করে সুন্দর একটা হ্যান্ড নোট খাতায় লিখে তোমাদের গ্রুপে দেওয়ার। ঠিক আছে, ওকে। সো আমাদের এখানে একটা বিষয় দেখা যাচ্ছে যে আমাদের এই যে চিত্রটা, অর্থাৎ আমরা যে এতক্ষণ ধরে স্লাইডে যেগুলো পড়লাম, এই পড়াগুলো, যে এই যে পড়াগুলো ধরো, এই যে পড়াগুলো আমরা যে পড়লাম দাগায় দাগায়, এত দ্রাঘিমা রেখা, নিরক্ষরেখা, হ্যান ত্যান, এই সেই, এই চিত্রটার মধ্যে কিন্তু সব পড়া ছিল। ঠিক আছে, এই চিত্রটার মধ্যে, তো এই চিত্রটাই আমরা বর্তমানে এখানে অঙ্কন করলাম, এবং অঙ্কন করার মাধ্যমে এই চিত্রটাই হচ্ছে আমাদের এই অধ্যায়টার ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল অ্যান্ড ইম্পর্টেন্ট থিং, মানে অন্যতম গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় একটা কি তথ্য, যেটা আমরা মাত্র দেখলাম। এবং চিত্রটা কিন্তু তোমাদের শুরু থেকে কিন্তু আমি তোমাদের এই আঁকায় দেখার চেষ্টা করেছি। ঠিক আছে, তো আমরা সকলে বুঝতে আশা করি চিত্রটা ভাপুরা। তাহলে আমরা নেক্সট পার্টে যাই। নেক্সট পার্ট আমাদের আসছে কি? মূল মধ্যরেখা। ওকে, মূল মধ্যরেখাটা কি ছিল আমাদের? মূল মধ্যরেখাটা কিন্তু আমরা দেখেছি যে মূল মধ্যরেখাটা আমরা দেখলাম একদম মাঝখানে। চলো পড়ি তাহলে। কি বলছে? যে যুক্তরাজ্যের লন্ডন শহরের উপকণ্ঠে, বলছে ইংল্যান্ডের লন্ডন শহরের যে উপকণ্ঠে গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে উত্তর মেরু দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত যে মধ্যরেখা অতিক্রম করেছে তাকে কি বলা হচ্ছে? মূল মধ্যরেখা। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাটা অতিক্রম করেছে, ঠিক আছে, মূল মধ্যরেখা। ওকে, তারপর এই রেখার মান কত? 0 ডিগ্রি ধরা হয়েছে। মূল মধ্যরেখা থেকে পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণের সাহায্যে অপরাপর দ্রাঘিমা রেখাগুলো অঙ্কন করা যায়। গ্রিনিচের মূল মধ্যরেখা থেকে 45 ডিগ্রি পূর্বে যে মধ্যরেখা বা দ্রাঘিমা রেখা, তার উপর সকল স্থানের দ্রাঘিমা 45 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। ঠিক আছে, সুতরাং আমরা বলতে পারি যে গ্রিনিচের মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে যে কোনো স্থানের কৌণিক দূরত্বকে ওই স্থানের কি বলা হচ্ছে? দ্রাঘিমা বলা হয়। কারণ আমরা জানি দ্রাঘিমা রেখার সাহায্যে কিন্তু কোনো স্থানের সময়টা নির্ণয় করতে আমরা পারি। আর দ্রাঘিমা কই থেকে কই যায়? দ্রাঘিমা যায় উত্তর থেকে দক্ষিণ দিকে। কল্পনা করা হয় যে রেখা, তাকে বলা হচ্ছে কি? দ্রাঘিমা রেখা। ঠিক আছে, ওকে, পরবর্তীতে আমরা যাব। আমরা আরো জানি গ্রিনিচের দ্রাঘিমা 0 ডিগ্রি। গ্রিনিচের দ্রাঘিমা কত? 0 ডিগ্রি। পৃথিবীর পরিধি দ্বারা উৎপন্ন কোণ হলো 360 ডিগ্রি। মূল মধ্যরেখা এই 360 ডিগ্রিকে 1 ডিগ্রি স্থানান্তর অন্তর অন্তর সমান 2 ভাগে, অর্থাৎ 180 ডিগ্রি পূর্ব এবং 180 ডিগ্রি পশ্চিম ভাগে ভাগ করা যায়। এবং পৃথিবী গোলাকার বলে 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা ও 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা মূলত একই মধ্যরেখায় পড়ে। অক্ষাংশের ন্যায় দ্রাঘিমাকেও মিনিট সেকেন্ডে ভাগ করা হয়েছে। প্রতি মিনিট দ্রাঘিমা 1 ডিগ্রির উপর 60 ভাগের 1 ভাগের সমান। ঠিক আছে, 1 ডিগ্রি 60 ভাগের 1 ভাগের সমান। যেখানে নিরক্ষরেখা মূল মধ্যরেখা পরস্পরকে লম্বভাবে ছেদ করে, সেখানে অক্ষাংশ দ্রাঘিমা উভয় কি হয়? 0 হচ্ছে। মানে
এই যে এখানে এখানে এই জায়গাটাতে কি শূন্য হচ্ছে, ঠিক আছে। ওকে, আর এই স্থানটি হলো গ্রিনিচ উপসাগরের যে কোনো একটি স্থান। স্থানীয় সময় ও গ্রিনিচের সময় থেকে কোনো স্থানে দ্রাঘিমা নির্ণয় করা যায়। ওকে, পরবর্তী চলে যাবো স্থানীয় সময়ের পার্থক্যে। লক্ষ্য করো, খুবই ইম্পর্টেন্ট, কিন্তু নোট ডাউন করার মতো কিছু রয়েছে। পৃথিবী গোলাকার এবং নিচ অক্ষে বা মেরুরেখায় পৃথিবী কি পশ্চিম থেকে পূর্বে যায়, ঠিক আছে। পশ্চিম থেকে পূর্বে ঘুরতেছে পৃথিবী, এটা কিন্তু দাগাবা যে পৃথিবী তাহলে কোন দিক থেকে কোন দিকে নিচ অক্ষে ঘুরে, পশ্চিম থেকে পূর্বে ঘুরতেছে। ওকে, ফলে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থান ভিন্ন ভিন্ন সময় সূর্যের সামনে উপস্থিত হয়। যে সময়ে কোন স্থানের মধ্যরেখা সূর্যের ঠিক সামনে আসে, অর্থাৎ ওই স্থানে সূর্যকে ঠিক মাথার উপর দেখা যায়, তখন ওই স্থানে মধ্যাহ্ন। মধ্যাহ্ন মানে কি ভাইয়া? পুরা মানে ঘড়ির কাঁটায় তখন বেলা 12টা বাজবে, ঠিক আছে। তখন ঘড়ি কাঁটায় যে বেলা 12টা বাজে। মধ্যাহ্ন অনুসারে দিনের অন্যান্য সময় নির্ধারণ করা হয়। 1 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় কত? 4 মিনিট। 1 ডিগ্রির জন্য পার্থক্য হয় কত? 4 মিনিট। 1 দ্রাঘিমা ব্যবধান সময়ের পার্থক্য হয় 4 সেকেন্ড। দেখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, দাগায় রাখবা যে 1 ডিগ্রির জন্য হচ্ছে কত? 4 মিনিট। 1 ডিগ্রির জন্য হচ্ছে 4 মিনিট, আবার 1 দ্রাঘিমার জন্য হচ্ছে কত? 4 সেকেন্ড, তাই না? 1 দ্রাঘিমার জন্য হচ্ছে 4 সেকেন্ড। অঙ্ক একটু পরে করবো না আমরা, তখন কিন্তু কাজে লাগবে। কোন স্থান বা অঞ্চলে যখন বেলা 12টা, সেই স্থান থেকে 5 ডিগ্রি পূর্বে অবস্থিত সময় হবে 12টা যোগ 5 × 4, অর্থাৎ 12টা বাজে 20 মিনিট। একই স্থানে 5 ডিগ্রি পশ্চিম অবস্থান হবে 12 - 5 × 4, 11টা বেজে 40 মিনিট। দেখো কেন প্লাস হইলো, কেন মাইনাস হইলো, জিনিসটা আপনারা লিখে রাখেন যে যদি পূর্ব হয় তাহলে সময় বাড়বে, আর যদি পশ্চিম হয় তাহলে কি হবে? তাহলে আমাদের সময় কমবে, মাইনাস হবে। কেমন? এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। পরবর্তী যাব, গ্রিনিচ সময়ের মাধ্যমে স্থানীয় সময় নির্ণয়। গ্রিনিচের দ্রাঘিমা 0 ডিগ্রি। এর সঠিক সময় ক্রোনোমিটার ঘড়ি থেকে জানা যায়। কোন মিটার ঘড়ি থেকে? ক্রোনোমিটার ঘড়ি থেকে সময়টা জানা যায়। এবং সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে যে কোনো স্থানে দ্রাঘিমা বের করতে হলে উক্ত স্থানের আকাশের সর্বোচ্চ কি অবস্থান, সূর্যের অবস্থানটা আমাদের দেখতে হবে, যে ওটা কি তখন বেলা 12টা বাজে, নাকি সূর্যের অবস্থানটা কোথায় রয়েছে। নির্দিষ্ট সময় গ্রিনিচের সময় বা উক্ত স্থানের সময়ের পার্থক্য আমরা দেখব। তাহলে কোন যন্ত্রের সাহায্যে দেখা যাবে? সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে, ঠিক আছে, দেখতে হবে। ওকে, কোন স্থান গ্রিনিচের পূর্বে হলে তার স্থানীয় সময় গ্রিনিচ সময় থেকে বেশি হবে, যে মাত্র বললাম বেশি হবে, আর পশ্চিমে কি হবে? কম হবে, মাইনাস হবে, ঠিক আছে। ওকে, স্থানীয় সময় আর প্রমাণ সময় লক্ষ্য করি। স্থানীয় সময়, প্রতিদিন পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে তার নিজ মেরুরেখার উপর আবর্তিত হচ্ছে, এটা আমরা সকলেই জানি। পূর্ব দিকে অবস্থিত স্থানগুলো আগে সূর্যোদয় পায়, এই জন্য কি সূর্য পূর্বে উদিত হয়। এবার বুঝলা সূর্য কেন পূর্ব দিকে উদিত হচ্ছে? ওকে, এই কারণে পৃথিবী আবর্তনের ফলে কোন স্থানে সূর্য যখন ঠিক মাথার উপরে আসে, সর্বোচ্চ অবস্থান করে, তখন মধ্যাহ্ন মানে ঘড়িতে বাজে বেলা 12টা। এর মধ্যাহ্ন সময় থেকে দিনের অন্যান্য সময় স্থির করা হয়। একে কোন স্থানের স্থানীয় সময় বলা হচ্ছে। অর্থাৎ স্থানীয় সময় কাকে বলে? কোনো স্থানে বা কোনো এলাকাতে যদি ঘড়ি মধ্যাহ্ন হয় বা ঘড়ির কাঁটা যদি ঠিক বেলা 12টা দেখায়, তখন ওই স্থান থেকে ওই স্থানের সময়টা বের করা হয়, একেই বলা হচ্ছে স্থানীয় সময়। সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে স্থানীয় সময় নির্ণয় করা যায়। পৃথিবীর কেন্দ্রে কোণের পরিমাণ কত? 360 ডিগ্রি। পৃথিবীর কেন্দ্রে কোণের পরিমাণ 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি কৌণিক দূরত্ব আবর্তন করতে পৃথিবীর লাগে 24 ঘন্টা। যদি এটাকে আমরা মিনিটে কনভার্ট করি, কত হবে? 1440 মিনিট। এবং সুতরাং 1 ডিগ্রি পৃথিবী ঘোরে 4 মিনিট সময়ে, আর 1 দ্রাঘিমা ঘোরে কত? 4। 1 দ্রাঘিমা পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট, ঠিক আছে। অবশ্যই এটা আমরা একটু আগে দেখেছি। প্রমাণ সময়, প্রমাণ সময় জিনিসটা কি ভাইয়া? অনেকে বলো। আচ্ছা, প্রমাণ সময় হচ্ছে এরকম সময় যে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাবে সময় কিন্তু দেখা যায়। ধরো রমজান মাসে যখন রোজার মাস হয়, তখন কি সারা দেশের প্রত্যেকটা 64 জেলাতে একটা টাইমে ইফতার হয়? এরকম কি দেখেছো? নাকি দেখেছো যে যারা সিলেট, চট্টগ্রামে থাকে, ঢাকায়, ওরা কিন্তু আগে ইফতার করে, আবার ওই সাইড থেকে উত্তরবঙ্গে যারা ঠাকুরগাঁও, রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড়ে, তারা কিন্তু একটু পরে ইফতার করে। কেন এই সময়টা ভাই? সময়টা হচ্ছে ভৌগোলিক অবস্থানের জন্য সময়ের পার্থক্য, আর এইগুলোকেই বলা হচ্ছে আমাদের এই স্ট্যান্ডার্ড টাইম বা প্রমাণ সময়, ঠিক আছে। দেখো, দ্রাঘিমা রেখার উপর মধ্যাহ্ন সূর্যের অবস্থানের সময়কালকে দুপুর 12টা ধরে স্থানীয় সময় নির্ধারণ করলে একই দেশের মধ্যে গণনার বিভ্রাট হয়।
সেজন্য প্রত্যেক দেশে একটা প্রমাণ সময় নির্ণয় করা হয়, প্রমাণ সময় একটা থাকে যে আমাদের দেশে এত যে ভিন্ন ভিন্ন সময় ভাবে ঠিক শেষ হচ্ছে, কিন্তু সবারই একটা প্রমাণ সময়, একটা নির্ধারিত সময় আছে, ঠিক আছে? যে ধরো যে আমাদের, হ্যাঁ বুঝলাম যে আমাদের রমজান মাসে একটু পার্থক্য ইফতারের সময়, কিন্তু ধরো আমাদের দেশে আজকের খেলা আছে 2টার দিকে, দুপুর 2টা বা রাত 8টার দিকে। তো এই খেলাটা চট্টগ্রামের লোক 8টার দিকে দেখবে, ঢাকার লোক 8টার দিকে দেখবে, দিনাজপুরের লোক 8টার দিকে দেখবে, ঠিক আছে? তো প্রমাণ সময়টা বোঝা যাচ্ছে যে একটা নির্দিষ্ট সময় থাকতে হবে, যে প্রত্যেক দেশেই সেই দেশের মধ্যভাগের কোন স্থানে দ্রাঘিমা রেখা অনুযায়ী যে সময় নির্ণয় করা হয়, সেই সময়কে ওই দেশের কি বলা হচ্ছে? প্রমাণ সময় বলা হচ্ছে, ঠিক আছে? অনেক বড় দেশ হলে কয়েকটা প্রমাণ থাকতে পারে, যেমন আমেরিকায় কয়টা প্রমাণ সময় আছে জানো? 4টা। কানাডাতে আছে কয়টা? 5টা প্রমাণ সময় আছে। দেশের আয়তন বড়, এই জন্য প্রমাণ সময়ও কি বড়। গ্রিনিচের 0 ডিগ্রি দ্রাঘিমা স্থায়ী সময়কে সমগ্র পৃথিবীর প্রমাণ সময় হিসেবে গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের প্রমাণ সময় গ্রিনিচের সময় অপেক্ষা 6 ঘন্টা অগ্রবর্তী। ওকে, 6 ঘন্টা কেন? আচ্ছা, আমরা কি কখনো দেখেছি কোনো, যদি আমরা বিদেশি দেখা যাচ্ছে বাইরের দেশে কোনো খেলা বা কোনো মুভি দেখতে চাই বা কোনো শো, তাহলে আমরা কি দেখি? জিএমটি 6+ বা +6, ঠিক আছে? কি থাকে? জিএমটি +6, এটা কিন্তু আমরা দেখতে পারি, ঠিক আছে? সো জিএমটি +6 এরকম করে কিন্তু থাকে, মানে 6 ঘন্টা অগ্রবর্তী হবে। ওকে, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা বাংলাদেশের প্রায় মধ্যভাগে অবস্থিত, এই কারণে দ্রাঘিমা স্থানীয় সময়কে বাংলাদেশের প্রমাণ সময় ধরে কাজ করা হয়। ওকে, দেখো 2টা কিন্তু অঙ্ক দেখবো আমরা। হাই হুতাশের কোনো দরকার নেই ভাই, যে আমি পারবো না ভাই, আমি খুব ভয় পাচ্ছি অঙ্কগুলো করতে, হ্যান ত্যান, কিচ্ছু না। অঙ্কগুলো খুবই ইজি, মুখে মুখে করা সম্ভব। লক্ষ্য করবো আমরা, ঢাকা এবং সিউলের সময়ের ব্যবধান 2 ঘন্টা 32 মিনিট। ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব, 90 ডিগ্রি পূর্ব মানে বেশি হবে, তাহলে সিউল ঢাকার পূর্বে, দেখো স্থানটাও দিয়েছে, সিউল ঢাকার কোথায়? পূর্ব দিকে অবস্থিত। ওকে, তো সিউল ঢাকার পূর্বে অবস্থিত হওয়ার কারণে দ্রাঘিমা কি হবে? বেশি হবে। আমরা জানি 2 ঘন্টা 32 মিনিটকে আমরা আগে মিনিটে কনভার্ট করবো, 152 মিনিট। 60 ঘন্টা 60 মিনিট 1 ঘন্টা, তাহলে 120 আর 32 152, ইজি হিসাব। 4 মিনিট সময়ের ব্যবধানে দ্রাঘিমার পার্থক্য হয় 1 ডিগ্রি। ঐকিক নিয়ম করছস না ভাই সবাই? এটাই। সুতরাং 1 মিনিট সময়ের ব্যবধানে 1/4, 152 জন্য কত আসছে? 38 ডিগ্রি। এখন যেহেতু 90 ডিগ্রি পূর্ব বলেছে, কি বলেছে দেখো সোনার ছেলেরা, কি বলছে? 90 ডিগ্রি পূর্ব, তাহলে কি করতে হবে? আমাদের 90 ডিগ্রি যোগ করতে হবে। তা দেখো এই যে 90 ডিগ্রি যোগ করে কত আসছে? 128। তাহলে সিউলের দ্রাঘিমা 128 ডিগ্রি পূর্বতে, তাই না? ওকে, আচ্ছা সিউল কোন শহর বলতে পারবা? সিউল কোন শহর, রাজধানী কোন দেশের? সেটা হচ্ছে কি? উত্তর কোরিয়া, ঠিক আছে? এই দেশের রাজধানী কিন্তু সিউল। আচ্ছা, এটা আউট নলেজ ছিল, বাট অঙ্কটা আশা করি তোমরা বুঝেছো। এখানে কিন্তু ভাইয়া আপনারা কিছু বেসিক তথ্য তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো 1 ডিগ্রির জন্য কত মিনিট, 1 দ্রাঘিমার জন্য কত সেকেন্ড, এবং পূর্বে হলে কি করব, পশ্চিমে হলে কি করব, এই সব জিনিস তোমাকে মনে রাখতে হবে অঙ্কগুলো করার জন্য। পরের অঙ্ক দেখি। ঢাকা ও চেন্নাই দ্রাঘিমা যথাক্রমে 90 ডিগ্রি পূর্ব এবং 80 ডিগ্রি 15 মিনিট পূর্ব। ঢাকায় যখন মধ্যাহ্ন মানে বেলা 12টা, চেন্নাইয়ের স্থানীয় সময় তখন কত? ঢাকা চেন্নাইয়ের মধ্যে দ্রাঘিমার পার্থক্য আমরা বিয়োগ করে নিলাম 9 ডিগ্রি 45 মিনিট। বুঝতে পেরেছো? 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের মিনিট হয় 4 মিনিট। তাহলে প্রথমে ডিগ্রিটা আমরা এই গুণ করবো, 9 ডিগ্রি কত হবে? 36 মিনিট। আর 1 দ্রাঘিমা পার্থক্য সময়ের পার্থক্য 4 সেকেন্ড, তাহলে হচ্ছে 4 সেকেন্ড। সুতরাং 45 ডিগ্রির জন্য কত হবে? 180 সেকেন্ড। এটাকে মিনিটে কনভার্ট করলে আসে কত? 3 মিনিট। তাহলে 36 মিনিট আর 3 মিনিট যোগ করে আমরা পাবো 39 মিনিট। এটাই কি আমার উত্তর? না, উত্তর এটা না। কেন? কারণ চেন্নাই ঢাকার পশ্চিমে অবস্থিত। চেন্নাই ঢাকার কোথায়? পশ্চিমে। তাহলে চেন্নাইয়ের কি হবে? দ্রাঘিমা কম হবে, তাই না? তো চেন্নাইয়ের সময়ও কম হবে। তাহলে যখন মধ্যাহ্ন অর্থাৎ দুপুর 12টা, তখন চেন্নাইয়ের স্থানীয় সময় কত হচ্ছে? লক্ষ্য করো, আমরা সাধারণত ক্যালকুলেশন কি করি? 100 থেকে আমরা বিয়োগ দেই, কিন্তু এই সময়ের ক্ষেত্রে আমাদের বিয়োগ দিতে হবে কোথায়? 60 থেকে। কারণ আমরা কি জানি ভাই, আপনারা 60 মিনিটে 1 ঘন্টা, 60 সেকেন্ডে 1 মিনিট। সেই ক্ষেত্রে আমাদের 60 থেকে বিয়োগ করতে হবে। যেমন দেখো এখানে 39 রয়েছে, 60 থেকে বিয়োগ করে আমাদের কত হয়েছে? 11টা বেজে বা 21 মিনিট। দেখো 60 আর 39 21 কত হয়? 60। তো এরকম করে আমরা ক্যালকুলেশনটা করতে পারছি, ঠিক আছে? এই দেখো এখানে চেন্নাইয়ের কিন্তু পশ্চিমটা উল্লেখ ছিল না, কিন্তু আমরা কি জানি না যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ওখানে যদি 8:30 সাড়ে 7টার সময় কোনো যদি অনুষ্ঠান আমরা দেখতে চাই টিভিতে,
সেই ক্ষেত্রে ওই অনুষ্ঠানটা আমরা বাংলাদেশে দেখবো কত সময়ে? 8টার দিকে। আমরা কি 7:30টায় দেখতে পারবো না। এই দেখো আমাদের কিন্তু বেশি, ওদেরটা কম। আমাদের যেটা 8টায়, ওদের সেটা 7:30টায়। এই যে ওদের কম হয়েছে, কেন কম হয়েছে? কারণ ওটা পশ্চিমে অবস্থিত, এই কারণে। আমরা পূর্বে অবস্থিত, এই কারণে আমাদের বেশি হচ্ছে। বোঝা গেছে জিনিসটা? ওকে, পরবর্তী চলে যাব। প্রতিপাত স্থান। ভাই প্রতিপাত স্থান সহজ কথা বলে দেই। প্রতিপাত স্থানের সহজ যদি একটা তোমাদের ডেফিনেশন দিয়ে দিই, সেটা কি? সেটা হচ্ছে যে কোনো কিছুর বিপরীত স্থান। কোনো কিছুর কি? বিপরীত স্থান। দেখো বাংলাদেশের, মনে করো এটা হচ্ছে বাংলাদেশ, এটার দিয়ে তুমি ঢুকবা, ঠিক আছে? বাংলাদেশ মনে করো এটা ঢুকবা, এর বিপরীতে পৃথিবীতে তো মনে করো এরকম, তাই না? এইটা মনে করো বাংলাদেশ, গর্ত ঘুরে ঘুরে আসবা, এটা যেটা তোমার প্রতিপাদ স্থান থাকবে না বিপরীতে, ওইটাই তোমার প্রতিপাদ স্থান, ঠিক আছে? সো আমরা লক্ষ্য করব জিনিসটা, যে প্রতিপাদ স্থান বলতে কোনটাকে বোঝাচ্ছে? ভূপৃষ্ঠের অবস্থিত কোনো বিন্দুর বিপরীত বিন্দুকে, ওই বিন্দুর কি বলে? প্রতিপাদ স্থান। প্রতিপাদ স্থান সম্পূর্ণভাবে একে অন্যের বিপরীত দিকে থাকে, একদম বিপরীত দিকে। প্রতিপাদ স্থান নির্ণয় করার জন্য ভূপৃষ্ঠের কোনো বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে পৃথিবীর ঠিক বিপরীত দিকে একটি কল্পিত রেখা টানা হয়, ঠিক বিপরীত দিকে, একটা কল্পনা রেখা কিন্তু ভাই। ওই কল্পিত রেখা যে বিন্দুতে যোগ হয় বা পৌঁছায় সেটাই প্রতিপাদ। যেমন বাংলাদেশের প্রতিপাদ কোনটা বলো দেখি? বাংলাদেশের প্রতিপাদ হচ্ছে যে, অর্থাৎ ঢাকার প্রতিপাদ চিলির নিকট অবস্থিত প্রশান্ত মহাসাগরে, ঠিক আছে? চিলির নিকট অবস্থিত কোথায়? প্রশান্ত মহাসাগরে, ঠিক আছে? দেখো ঢাকার প্রতিপাদ স্থান দক্ষিণ আমেরিকা অন্তর্গত চিলির নিকট প্রশান্ত মহাসাগর। মানে তুমি ঢাকায় যদি মাটি ঘোরা শুরু করো, ওই পাশে যায়, পৃথিবীর ওই প্রান্তে গিয়ে তুমি দেখবা তুমি যে আরে বাবা আমি চিলিতে পৌঁছাই গেছি, যাক ভালো, এখন কোপা আমেরিকার সময়, তাহলে আমি এখন কি করবো? যাই এখন কোপা আমেরিকা দেখবো ওইদিকে, না না, এরকম কিন্তু হয় না। হ্যাঁ, যে পৃথিবীর আসলে কেউ ঘুরে, মাটি ঘুরে এই পাশ থেকে এই পাশে আসতে পারেনি। কেন? কারণ হচ্ছে যে দ্য মাস প্রেসার অফ দ্য সেন্টার অফ দ্য প্রেসার, মানে ভিতরে পৃথিবীর মাঝখানে কেন্দ্রে যে চাপটা হয়, প্রেসারটা হয়, এই কারণে এখনো আজ পর্যন্ত মানুষ চাঁদে চলে গেল কিন্তু ওই কেন্দ্রে এখনো যেতে পারেনি, এত চাপ, ঠিক আছে? পরবর্তী যাব। এই যে প্রতিপাদ স্থান বুঝাইছে কি? এই যে দেখো একদম বিপরীত, একদম বিপরীত, এটাই হচ্ছে আমার প্রতিপাদ স্থান, ঠিক আছে? পরবর্তী টপিক, আন্তর্জাতিক তারিখ রেখা। দেখো কোন নির্দিষ্ট স্থান থেকে পূর্ব বা পশ্চিমে দীর্ঘতম ভ্রমণ করার সময় স্থানীয় সময়ের পার্থক্যের সঙ্গে সঙ্গে সপ্তাহের দিন ও বার নিয়েও গরমিল হয়। কেন গরমিল হবে না? কারণ তুমি দেখো এক জায়গা থেকে আরেক জায়গায় গেলো, মনে করো তুমি বাংলাদেশ থেকে এশিয়া থেকে ইউরোপে গেলা, যাই দেখছো যে তোমার দেশে ছিল দিন, ওখানে যা দেখতেছো এখন রাত হয়ে আছে। সেই জিনিসগুলো কিভাবে কন্ট্রোল হয়? কোন নির্দিষ্ট স্থান থেকে পূর্ব পশ্চিম দিকে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা অতিক্রম করলে সময় নিয়ে সমস্যা দেখা দেয়। এই সমস্যা সমাধানের জন্য 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অবলম্বন করে সম্পূর্ণভাবে জলভাগের উপর দিয়ে, কিসের? জলভাগের, দেখো এটা কিন্তু তার সংজ্ঞা, যে সম্পূর্ণভাবে জলভাগের উপর দিয়ে উত্তর থেকে দক্ষিণে প্রসারিত রেখা কল্পনা করা হয়। এই কল্পনা রেখাকে বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা। কি বলা হচ্ছে? আন্তর্জাতিক তারিখ রেখা, যেটা জলভাগের উপর দিয়ে কল্পনা করছি উত্তর দক্ষিণ দিক দিয়ে, ঠিক আছে? ওকে, কেন প্রয়োজন আন্তর্জাতিক তারিখ রেখার? কেন আমরা তারিখের প্রয়োজন করব? দেখো আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য পার্থক্য 4 মিনিট, এবং সুতরাং 15 ডিগ্রির জন্য হয় 1 ঘন্টা। এভাবে মূল মধ্যরেখা গ্রিনিচের যে দ্রাঘিমাটা, সেটা পূর্ব দিকে অগ্রসর হতে হতে থাকলে 180 ডিগ্রি দ্রাঘিমায় 12 ঘন্টা সময় বেশি হয়। পশ্চিম দিকে অগ্রসর হলে 12 ঘন্টা কি হয়? কম হবে। সুতরাং মূল মধ্যরেখায় যখন সোমবার সকাল 10টা 180 ডিগ্রি পূর্বে, তখন কি সোমবার রাত 10টা। দেখো সোমবার সকাল 10টা, 12 ঘন্টা, তাহলে যোগ করো পূর্বে যেটা, তাহলে কি যোগ করলে রাত 10টা হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? পরবর্তী দেখি, এভাবে পশ্চিম দিকে দ্রাঘিমা যদি রবিবার রাত 10টা, তাহলে ওইটা কি হবে? তোমার কিন্তু পূর্ব, কিন্তু পশ্চিম দিকে মূলত একই রেখা, তাহলে হচ্ছে কি টাইমটা একটু কমবে জিনিসটা, ঠিক আছে? সুতরাং দেখা যায় যে একই দ্রাঘিমা স্থানীয় সময়ের পার্থক্য হচ্ছে কত? 24 ঘন্টা বা একদিন। যেটা সোমবার ছিল পূর্বে, ওটা কিন্তু পশ্চিমে আসে কি হয়েছে? রবিবার হয়ে গেছে, ঠিক আছে? বোঝা যাচ্ছে জিনিসটা? পরবর্তী যাব, একই স্থানে কোথাও রবিবার কোথাও সোমবার, কিন্তু দ্রাঘিমা একই সঙ্গে কি করে? রবিবার রাত 10টা এবং সোমবার রাত 10টাও হতে পারে না। এই অসুবিধা দূর করার জন্য আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমে প্রশান্ত মহাসাগরের জলভাগের উপর মানচিত্রে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অবলম্বন করে একটি রেখা অঙ্কন করা হয়েছে, যেটাকেই বলা হচ্ছে কি? আমাদের আন্তর্জাতিক তারিখ রেখা। এটি কোথায় করা হয়েছে? এটি করা হয়েছে সেই প্রশান্ত মহাসাগরে, প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে। ওকে, সো প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে এই রেখা কি কল্পনা করা হয়েছে বা আঁকা হয়েছে, তাকেই বলা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা।
এটি সাইবেরিয়ার উত্তর পূর্ব অংশ, অ্যালিউসিয়ান, ফিজি, চ্যাথাম দ্বীপপুঞ্জের ওপর দিয়ে গিয়েছে। স্থানীয় লোকদের বারের হিসাবে অসুবিধা দূর করার জন্য রেখাটিকে বেরিং প্রণালীতে 12 ডিগ্রি পূর্ব, অ্যালিউসিয়ান দ্বীপপুঞ্জের কাছে 70 ডিগ্রি পশ্চিম, ফিজি, চ্যাথাম দ্বীপপুঞ্জের কাছে আছে। এগুলা পড়ছি, বাট মনে রাখার প্রয়োজন নেই, কারণ এগুলো এতটা ইম্পর্টেন্ট না, পরীক্ষায় দেখি নাই। চ্যাথাম দ্বীপপুঞ্জের 11 ডিগ্রি পূর্ব দিকে বেঁকে জলভাগের উপর দিয়ে কল্পনা করা হয়। ওকে, গ্রিনিচ থেকে পূর্বগামী কোনো জাহাজ, বিমান এ রেখা অতিক্রম করলে স্থানীয় সময়ের সঙ্গে মিল রাখার জন্য তাদের বর্ধিত সময় থেকে একদিন বিয়োগ করে এবং পশ্চিমগামীতে কি করে কম সময়ের সঙ্গে একদিন যোগ করে তারিখ গণনা করতে হয়। পূর্বের সাথে তাহলে বিয়োগ করছে এখানে, গ্রিনিচ বানমন্দির থেকে যদি কোনো বিমান বা জাহাজ রওনা দেয় সেক্ষেত্রে আবার পশ্চিম দিকে যোগ করছে, আমরা সেটা দেখতে পেলাম। ওকে, এই দেখো একটা মানচিত্র আমরা দেখতে পাচ্ছি, আন্তর্জাতিক তারিখ রেখার মানচিত্রটা, ঠিক আছে। এটা কিভাবে কি হচ্ছে যে তোমার প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে কিন্তু আমাদের রেখা কল্পনা করা হয়েছে মূলত, এবং ওই রেখার সাহায্যেই আমাদের একটা কল্পনা করে আন্তর্জাতিক তারিখ রেখাটা আমরা বের করতে পারি। ওকে, সময় নির্ণয়ের ক্ষেত্রে কাল্পনিক রেখার ভূমিকা। দেখো কাল্পনিক রেখার ভূমিকাটা কি। পৃথিবী প্রায় একটি গোলাকারের ন্যায়, তাই না? পৃথিবী প্রায় হচ্ছে কি একটি গোলাকারের ন্যায়, কিন্তু পৃথিবীর মানচিত্রে কি বলা হয়েছে আবার, পৃথিবীর মানচিত্রে সময় নির্ণয়ের ক্ষেত্রে কল্পনা রেখার ভূমিকা অপরিসীম। কি বলছে? কাল্পনিক রেখার ভূমিকা অপরিসীম। এই অধ্যায়ের অংশগুলো কি বলেছিলাম, পুরোটাই কি কল্পনার উপর, পুরোটাই কল্পনার উপর, ঠিক আছে। কল্পনা মানে কল্পনা, খালি তোমাকে ইমাজিনেশন করতে হবে। ওকে, সো গোলাকার পৃথিবী নিজ অক্ষ বা মেরুরেখার পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে, ফলে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থান ভিন্ন ভিন্ন সময়ে সূর্যের সামনে উপস্থিত হচ্ছে। যে সময় কোনো কোনো স্থানের মধ্যরেখা সূর্যের ঠিক সামনে আসে তখন ওই স্থানে দুপুর হয় এবং ঘড়িতে তখন কয়টা বাজে? 12টা বাজে। অর্থাৎ দুপুর বা মধ্যাহ্ন অনুসারে অন্যান্য সময় নির্ণয় করা হয়। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে বিধায় পূর্বে অবস্থিত স্থানসমূহকে আগে সূর্যোদয় হয়, এবং কোনো স্থানের সময় বেলা 1টা হলে তার 1 ডিগ্রি পূর্বের স্থানের সময় বলা কত হয়? বেলা 1টা 4 মিনিট। আচ্ছা, এই জিনিসটা আমরা অবশ্যই জানি সকলেই। আচ্ছা, তা এই অংশটাতে আমরা কি পড়লাম? এই অংশটা দেখো খুবই ইম্পর্টেন্ট ভাই, আমি তোমাদেরকে ঠান্ডা মাথায় বলি, অংশটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদেরকে একদম মাথায় রাখতে হবে, ঠিক আছে। কিভাবে? যে এই অংশে আমরা কি কি পড়লাম? এই অংশে পড়েছি আমরা যে ওই দ্রাঘিমা রেখা, অক্ষরেখা, নিরক্ষরেখা বা অক্ষাংশ, এই সকল কিছু, বা ওই যে আমরা বৃত্তটা যে পড়লাম, গোলক ধাঁধাটা, এই গোলকটা আমাদেরকে কিন্তু একদম মাথায় রাখতে হবে। আমি তোমাদেরকে যথেষ্ট সহজ, যথেষ্ট বিস্তারিত ভাবে গোলকটা তোমাদেরকে আঁকিয়ে দিয়েছি, আশা করি তোমরা গোলকটা মাথায় রাখবা এবং খাতায় নোট ডাউন করে নিয়েছো বা স্ক্রিনশট নিয়েছো, ঠিক আছে, যাতে পরবর্তীতে তোমরাই তোমাদের সহপাঠীদেরকে বা অন্য কাউকে তোমরাই যাতে বুঝাইতে পারো যে এই জিনিসটা এত তোদের ভয় লাগতো না, একদম ইজি, পানির মতো সহজ। এই ক্লাসটা করার পরে এই ধারণাটা তোমাদের হয়, এবং পরবর্তী আমরা দেখলাম প্রতিবাদী স্থান, আন্তর্জাতিক তারিখ রেখা, স্থানীয় সময়ের যে পার্থক্যটা, 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য কত সময় পার্থক্য, এইগুলা সবকিছু লক্ষ্য করলাম। সকল কিছু মিলিয়ে প্রতিবাদী স্থান বলো, আন্তর্জাতিক তারিখ রেখা বলো, দ্রাঘিমা রেখা, অক্ষরেখা, সেই বৃত্তটা, সকল কিছু মিলিয়ে এই পোর্শনটা খুবই ইম্পর্টেন্ট ভাই, তো জানার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে বিশ্ব পরিচয়ের 3য় অধ্যায়ের যে তোর ভয়টা, যে ভীতিটা সম্পূর্ণরূপে কেটে যাবে। পরবর্তী ক্লাসে তুই একদম চিল ভাবে বসতে পারবি যে আরে ভাই কোনো সমস্যা নাই, থ্যাংক ইউ, ওটা আমরা বুঝে গেছি। এরকম মানসিকতা যেন সবার থাকে, সেই আশা অনুযায়ী আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি, ঠিক আছে। পরবর্তী ক্লাসে দেখা হবে এই অধ্যায়ের আরো কিছু বিশ্লেষিত টপিককে নিয়ে। পরবর্তী ক্লাস পর্যন্ত টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ।